অমাবস্যা তিথি উপলক্ষে ত্রৈমাসিক বর্ষাব্রতে অষ্টাঙ্গ উপশতশীল গহন, অষ্টপরিষ্কার সঙ্গদান এবং বিকালবেলা ধর্মদেশনা ভাবনা সহ বহুবিধ পুণ্যময় কর্ম সম্পাদনের নিমিত্তে উপস্থিত ভিক্ষু সংঘ, শ্রমণ সংঘ, উপসৎশীল গ্রহণকারী উপাসক উপাসিকা, দায়িক দায়িকা বিন্দু, আপনাদের সকলের প্রতি মৈত্রী চিত্তে পুণ্যদান ও আশীর্বাদ জ্ঞাপন করছি। সময়টা বেশি নেই, মাত্র 11 মিনিট সময় আছে। সকালবেলা একটা বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম, তো সে বিষয়টা একটু একটু করে বলবো। বিকালে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে আত্মহত্যা মহাপাপ। এই বিষয় নিয়ে আমার বিস্তারিত আলোচনায় সকালে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেখানে আমি আলোচনাটা করতে পারবো। তবুও সকালে একটু একটু বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করি। আজকেও সে বিষয়ের ভিত্তিক একটু আলোচনা করছি। ছোট্ট একটা বিষয়। ভগবান তথাগত বুদ্ধ যখন কর্কপত্তক নামক একটি জায়গায় গিয়েছিলেন, কৌশম্বিতে, কোশীয়বাসী নামক এক ব্যক্তি তথাগত বুদ্ধের ধর্মকথা যখন শুনছেন, শেষান্তে তিনি বললেন, তথাগত বুদ্ধ, আমরা তো গৃহী, আমরা অর্থ, বৃদ্ধ, স্ত্রী, পুত্র, কন্যা, ধন সম্পদ, গান, বাদ্য বাজনা, বিলোপনাদি এই ধরনের কর্ম আদি আমরা সম্পাদন করে জীবন অতিবাহিত করি। এখন আপনি বলুন, আমরা গৃহী জীবনে থেকে কিভাবে সুখে জীবন যাপন করতে পারি? যেমন আমরা অনেক সময় একটু গভীর বিষয় নিয়ে আলোচনা করলে অনেকে বলে, বানতে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করছেন কিছুই বুঝি নেই, এগুলো আমাদের দ্বারা কি সম্ভব হবে? অনেক সময় এরকম অনেকে আমাদেরকে বলেন। তা আসলে আমাদেরকে শুধু নয়, বই পড়লে আপনি বুঝবেন বুদ্ধ কিও বলেছে। তো এই কাহিনীটা দেখলে বুঝে যায় যে বুদ্ধকেও বলছে আমরা গৃহী জীবনে কীভাবে সুখে থাকতে পারি। তো বুদ্ধ সেখানে গৃহী বিনয়ের কথা উপস্থাপনা করেছেন। তো বুদ্ধ বলছেন, আপনারা এইসবের মধ্যে থাকলেও 4টি বিষয় যদি রক্ষা করে চলেন, আপনাদের জীবনটা সুন্দর হবে। কিসে? গৃহী জীবনে। তো 4টি বিষয় কি? প্রথম হচ্ছে উৎসাহ। যেমন আপনি কৃষিকাজ করেন, আপনি চাকরি করেন, আপনি লেখাপড়া করেন, আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনি ডাক্তারি করেন, আপনি ইঞ্জিনিয়ারিং কাজ করেন, যে কাজটা করবে সেই কাজটার মধ্যে উৎসাহ থাকতে হবে। সেই কাজের মধ্যে যদি উৎসাহ না থাকে, বুদ্ধ বলছেন, তাহলে তিনি সেখানে কোনো সময় সফল হবে না। যেমন আপনি ব্যবসা করেন, যদি মন উড়ো থাকে, ব্যবসা হবে না। আমি চাকরি করলে ভালো হতো, চাকরি করলে ভালো হতো, তাহলে ব্যবসায় আপনি সফল হতে পারবেন না। আপনি চাকরি করছেন, বলিস বা চাকরি দিয়ে পোষাবে না, ব্যবসা করলে ভালো হবে, এই জন্য যদি অস্থির হয়ে যান তাহলে হবে না। আপনি সংসার করছেন,
এখন সংসার করলে কি মনে হচ্ছে যে বৈরাগ্য, অর্থাৎ সংসার আমার ভালো লাগে না, আমি সংসারে থাকবো না। স্ত্রী বলে একটা, আপনি বলেন একটা। আমাদের মধ্যে কিছু কিছু মানুষ আছে, এগুলো বিহার টিহারে পরে থাকে, স্ত্রী বোধহয় পুত্র বোধহয় কোনো খবর নেই। তা আমি ওনাদেরকে মাঝে মধ্যে বলি, সংসারে হলে সংসারে হন, আর যদি ভিক্ষুজীবী তাহলে এখানে চলে আসেন। এই এখন আপনার স্ত্রী পুত্রের খবর নেয়, মাঝে মধ্যে আপনাকে আপনি এখানে নুতে থাকেন, এরকম করলে তো হবে না। যে কাজটা করে ভিক্ষুদের বেলায়ও, কোনো ভিক্ষু যদি ভিক্ষু জীবনে উৎসাহ না পায়, যদি বলে কি ভিক্ষু জীবন কেমন হবে, এখানে কি আছে, দায়করা আমাদেরকে এমন করে অমন করে, এই করে সেই করে, আমাদের মধ্যে এরকম অনেক আছে, তাহলে আপনি ভিক্ষু জীবনে কোনোদিন আনন্দ পাবেন না। ভিক্ষু জীবনের মধ্যে উৎসাহ থাকতে হবে যে না, দায়করা আমাদেরকে শ্রদ্ধা করে। একবার আমার একটা শিষ্যের কথাই বলি, তো সে এরকম উঠবুট চিন্তা করে। তা আমি তাকে বললাম, তুমি যদি আজকে সমন না হতে, তুমি যদি ভিক্ষু না হতে, তোমার পক্ষে এতটুকু লেখাপড়া করা সম্ভব হতো না। তোমাকে যে মানুষ এত শ্রদ্ধা করে, তোমাকে যে এত সম্মান করে, তুমি শুধু দোষ ত্রুটি দেখো কেন দায়কের? তুমি যে কত উপকার লাভ করে, চতুর্পত্য লাভ করেছো, তোমাকে যে খাবারের চিন্তা করতে হয় না, থাকার চিন্তা করতে হয় না, তোমাকে যে সব কিছু যে কত শ্রদ্ধা করে তোমাকে দান করে, তুমি কি সেটা ভাবতে পারো না? সেটা ভাবলেই তো ভিক্ষু জীবনে একটা উৎসাহ আসে। আমার একটা স্মৃতি আজীবন মনে থাকবে, সেটা হচ্ছে আমি তখন নোয়াপাড়া ডিগ্রি কলেজে পড়ি। আমি এখান থেকে বাসে করে, তখন কাপ্তার বাসগুলো ছিল, এই বাস উঠেছি, এক উপাসক আমার ভাড়া দিয়ে দিছে। আমি বলবানতে এখানে আমি হ্যাঁ, আমাকে তখন এত বেশি হয়তো আমার পরিচিত নয় বা তেমন বেশি চিনে তা না, উনি ভিক্ষু হিসেবে দিয়ে দিয়েছে। তো ওখান থেকে কলেজ শেষ করে আসার সময় টেম্পুতে উঠলাম, দেখে একজনে ভাড়া দিয়ে দিছে। বিহারে আসছি, এসে পানি টানিও খেয়ে, আমার মা তখন সম্ভবত মুরাদপুরের এদিকে থাকতো, মুরাদপুরের পরে ভিতরে বাইজিতে যাওয়ার সেদিকে। এখান থেকে গাড়িতে উঠলাম, মুরাদপুর পর্যন্ত নামবো, ওই সময় দেখি ভাড়া দিচ্ছি, ও হয়তো আপনার ভাড়া খেয়ে দিয়েছে, হয়তো না দিয়েছে, আমি চিনি নাই। আচ্ছা, তারপর ওখান থেকে নেমে আবার যখন গাড়িতে উঠে আবার যাচ্ছি, দেখি তখনও একদিনের ঘটনা বলতেছি, তখনও ভাড়াটা দিয়ে দিছে। এখন আসার সময় গাড়িতে উঠছি, ওখান থেকে মুরাদপুর আসা পর্যন্ত ভাড়াটা আমি দিয়েছি 3 টাকা না করে, আমার এখনও মনে আছে। আবার ওখান থেকে উঠে এখানে যখন আসতেছি, তখনও ভাড়াটা একজনে দিয়ে দিছে। এটা আমার জীবনে একটা মানে স্মরণীয় ঘটনা। তো আমি চিন্তা করতেছি, আমি ভিক্ষু বলে অপরিচিত, এখানে কিন্তু কেউ আমার পরিচিত বলে আমার মনে হয় না। অনেকেই, একজনের তো পরিচয় দেয়নি, ভাড়া দিয়ে গেছে যে, তো আর যেন বলতে ভানতে আমি ভাড়া দিয়ে দিয়েছি, আপনার কোনো সমস্যা নেই, ভাড়া দিতে হবে না। আমি দিতে চেয়েছি সৌজন্যতা, বলতে না বান্ধা আমাকে পুণ্য লাভের সুযোগ দেন। এখন পুণ্য লাভের সুযোগ দিয়ে বললে তো আপনি আর কিছু বলতে পারেন না। তখন আমি আসলে সেদিনই সন্ধ্যায় বন্দনার সময় পুণ্যদান করলাম ওনাদের, এবং সাথে সাথে ভাবছিলাম, আমি ভিক্ষু বলে আমি ভালো কি খারাপ সেটা তো জানে না, কিন্তু আমি মুন্ডুক মস্তক, আমার গেরুয়া বসন আছে, এই কারণেই মানুষ যে কত শ্রদ্ধা করে ভাড়াটা, অনেকেই আপনারা দেন, অনেকেই দিয়েছে, আমি সেটা জানি। তখন আমার মধ্যে একটা উৎসাহ উৎপন্ন হচ্ছে, ওহো আমি ভিক্ষু বলে তো এরকম, তাহলে এই উৎসাহটা থাকতে হবে। আপনারও আপনার যে কাজ করবেন সেখানে উৎসাহ থাকতে হবে। এখন রান্না করে করে কি জীবন যাবে? এরকম বললে রান্না করা যাবে না, দুঃখ আসবে। হ্যাঁ, এখন তো অনেকেই রান্না থেকেও পদত্যাগ করতেছে দেখলাম, বলে যে না আমরাও পদত্যাগ চাই। তো এখন খেতে হলে তো সবাইকে কাজ করতে হবে, কেমন
তো সেজন্য উৎসাহ থাকতে হবে সব ক্ষেত্রে। পুরুষেরা চাকরি করুক, যে কাজটা করবে, বুদ্ধ বলছেন সৎ কাজ সেটা, সেখানে উৎসাহ থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে উৎসাহ, আরেকটা হচ্ছে উৎসাহ, আরেকটা হচ্ছে সংরক্ষণ। আপনি যে সম্পদাদি অর্জন করবেন, সেই সম্পদাদি আপনাকে যথাযথভাবে সেগুলো রক্ষণাবেক্ষণ করতে হবে। কেন? আপনি যদি 1 টাকা আয় করেন, 2 টাকা ব্যয় করেন, তাহলে হবে না। আপনি যা পেয়েছেন তা শেষ। অনেক মানুষ আছে খজ্জদার করেও দান করে, এটা আমরা দেখেছি। এই দানটা করে আসলে কোনো ভাবেই কি হবে না, তিনি স্বস্তি লাভ করতে পারবে না। শূন্য লাভ হবে না সেটা আমি বলবো না, কিন্তু মানসিক যন্ত্রণা হবে। এখন টাকা তো দান করে দিলাম, এখন আমি কিভাবে চলবো? তো এই দানে কি আপনি সুখ পাচ্ছেন? দান করে সুখ পাওয়ার কথা, এখন দান করে তো তিনি কি পাচ্ছেন? দুঃখ পাচ্ছেন। তাহলে দান করে সুখটা হলো, আপনি বান্তের কথা একটু পেজে পড়ে গেলাম, বান্তের সামনে বলে ফেলছে, এখন কি করব? তো এরকম ভান্তে ধরেও বলা উচিত না, একটা লোক যাতে বিপদে পড়ে, সোজা কথা যেটা। আবার আপনারও কোনোরূপভাবে লজ্জায় পড়ে দেওয়াটাও উচিত আমি মনে করি না। আপনার যতটুকু সামর্থ্য আছে সে অনুসারে দান করবেন, তাহলে আপনি সে দানের মধ্যে সুখ পাবেন। কিন্তু যদি আপনি সেভাবে না, তাহলে হবে না। তো সংরক্ষণ কি? আপনার সম্পদ, অর্থ, বৃত্ত যা কিছু আছে এগুলোকে যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা। আপনার একটা সুন্দর জিনিস বৃষ্টিতে ভিজতেছে, অলসতা করে সেটা আপনি নিচ্ছেন না। কাপড় কতগুলো শুকাতে দিয়েছেন, জ্বর একটু না, অলসতা করে কাপড় সেগুলো আপনি ভিজছে আর রোদ্রে শুকাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, এটা আপনার সম্পদ না? এরকম নষ্ট হয়ে যাচ্ছে। এভাবে অনেকে সম্পদ নষ্ট করে। এগুলো ব্যাখ্যা দিলে ভালো লাগতো, কিন্তু সময় নাই। তো এরকম অর্থ বৃত্তগুলোকে যথাযথভাবে কী করতে হবে? সংরক্ষণ আপনাদেরকে অবশ্যই করতে হবে। তৃতীয় হচ্ছে সৎ লোকের সংস্রব। আপনি যার সাথে মিশবেন সে মানুষটা যেন ভালো মানুষ হয়, সৎ মানুষ হয়। আপনি যদি ভালো মানুষের সাথে না মিশেন তাহলে কিন্তু বিপদ আছে। যেমন আপনি অসতের সাথে মিশছেন, দেখবেন অসৎ আপনাকে সেদিকে নিয়ে যাচ্ছে। মদ খায় যিনি, মদতি বলি আমরা, মদ্যপায়ী ব্যক্তি, ওনার সাথে মিশবেন, মদ খেতে হবে না, পাশে বসতে বসতে দেখবেন আপনার নাম সুনাম সব হয়ে যাবে, বোঝা ওই মুখের সাথে চলে, তিনিও বোধহয় মদ। অর্থাৎ সৎ লোকের সংস্রব, ভালো মানুষের সাথে আপনাকে মিশতে হবে। অসৎ মানুষের সাথে মিশলে আপনার জীবনটা অন্ধকারাচ্ছন্ন হবে। সৎ লোকের সংস্রব, এটা হচ্ছে আপনার তৃতীয় শর্ত। চতুর্থ শর্ত হচ্ছে কি? শৃঙ্খলাবদ্ধ জীবন। এই জীবনটা শৃঙ্খলা থাকতে হবে। শৃঙ্খলা আছে আমাদের? ঘুমায় কটায়, উঠি কয়টায়, আমাদের ঘুমের শুধু কথা বলছি। আমাদের অনেক ছেলে মেয়ে তারা সবাই বিজ্ঞানবাদী, কথা বললেই বিজ্ঞানের কথা বলবো। আমাদের বিজ্ঞান তো এটা সেটা, বিজ্ঞান তো জন্মান্তর কি আছে না এগুলো বিশ্বাস করতে চায় না, স্বর্গ নরক আছে কি না এগুলো দেখে কিনা, তারা বিবিধ প্রশ্ন করে। তো তাহলে তোমরা বিজ্ঞানকে বিশ্বাস করো, বলো যে হ্যাঁ আমাদের বিজ্ঞানই সব কিছু। তো তাদেরকে যখন বলি বিজ্ঞানে, এখন বিজ্ঞান গবেষণায় বলছে যে রাত 10টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে, ভোর 4টার মধ্যে উঠতে হবে। এখন তো বিজ্ঞানবাদী সবাই হাসতেছে, হ্যাঁ। তো এখন এরা ঘুমায় কয়টায়? সবাই ঘুম যায় যে বর্তমান তো রাত্রে বেশি পড়া ভালো, কিন্তু বিজ্ঞানীরাও বলতেছে ভোরবেলা উঠে পড়াটা ভালো। এটা মস্তিষ্কের সেলগুলো 10টা থেকে সে 4টার মধ্যে, হ্যাঁ, এগুলো বৃদ্ধি পায়।
তাতে মস্তিষ্ক ভালো থাকে, প্রেশার নিয়ন্ত্রণ থাকে, বিভিন্ন রোগ ব্যাধি থেকে মুক্ত থাকে। তাহলে ঘুমানোর কথা কয়টায়? 10টায়। ঘুমায় কয়টায়? এটা আমাকে বলতে হবে না, এখানে মা বাবা সবাই আছেন, আপনারা সবাই সেটা জানেন। আমরা তো ভোরবেলা একটু ফাঁকে গেলে বুঝতে পারি, বলো যে বানতে আশীর্বাদ করেন একটু, আমার তো ছেলে মেয়ে কই, বলে বানতে একটু রাত জেগে পড়ে, তো এখনও ঘুম থেকে উঠে নাই, এই ঘুমাইছে যে 3টা বাজছে। তো এখন রাত আর দিন এগুলো পার্থক্য আছে না? দিনে কি করতে হবে, রাতে কি করতে হবে, একটা নিয়ম আছে না? তো এখন তারা তো বিজ্ঞানবাদী, কিন্তু তারা ঘুমায় 2টা বাজে, 3টা বাজে, 12টা বাজে হলো। তো এই হচ্ছে শৃঙ্খলাবদ্ধ। এটা যেতে শৃঙ্খলা কি, আপনি কি কাজগুলো করবেন, কখন কী করবেন সেটা আপনাকে করতে হবে। আপনার জীবন চলার পথে আপনাকে প্রতিটি কাজ, মায়ের, বাবার, স্ত্রী, পুত্র, কন্যা, তাদের সাথে কীরূপ আলোচনা, কীরকম ব্যবহার, কিভাবে চলতে হবে, এটা মানুষের পোশাক আশাক, এগুলো আপনি কীরকম করে পরিধান করবেন, কিভাবে চলবেন, স্নান করবেন, দাঁত ব্রাশ করবেন, মাথায় চুলে তেল দেবেন, কিভাবে আপনার জীবনটা চলবে, একটা মানব জীবনের শৃঙ্খলা আছে না? বুদ্ধ বলছেন এই শৃঙ্খলাবদ্ধ জীবন, এই 4টি বিষয় যদি পরিপূর্ণ সাধন করে, 4ই গুণধর্ম রক্ষা করে। 4 গুণধর্ম কি? শ্রদ্ধাগুণ, দানগুণ, শীলগুণ, প্রজ্ঞাগুণ। এই 4টি গুণধর্ম যদি রক্ষা করে চলে, তাহলে তার জীবন সুন্দর হয়। এই সূত্রটার নাম হচ্ছে ব্যজ্ঞপত্য সূত্র। বুদ্ধ গৃহী বিনয়ে এই ব্যজ্ঞপত্য সূত্রটা দেশনা করেছেন। আপনাদের সবার মঙ্গল সুখ কামনা করে এখানে এক একটা বিষয় নিয়ে একটু আপনাদের গৃহী জীবন কিভাবে চলছে তার একটু ব্যাখ্যা দিলে, যেমন প্রথমটা একটু বিস্তারিত বলেছি, আপনাদের আরও ভালো লাগবে। তো আশা করি সেই রকম বিষয়টা আগামীবারে ওই 4টি গুণধর্ম যেটা প্রয়োজন, যে শ্রদ্ধাগুণ, দানগুণ, শীলগুণ, প্রজ্ঞাগুণ, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আজকের বিকালবেলার আমার যে বিষয়টা আছে, সমসাময়িক আমরা কিছু বিষয় দেখতে পাচ্ছি। আমাদের অনেক ছেলে মেয়েরা এখন আত্মহত্যা করছে। এটা এমন হয়েছে কি, যে কালকে একটি দেখলাম যে ফেসবুকে একেবারে তার লাইভ দিয়ে ছেড়ে দিয়ে তারপর সে আত্মহত্যা করলো। কি মর্মান্তিক! আমাদের সমাজ, আমাদের নৈতিকতার কত অধপতন হয়েছে। তা আমি সেজন্যই চিন্তা করেছি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। আমাকেও একটা ছেলে মুন্নাবর এসে বলছে, বানতে আপনি একটু এই বিষয়টা নিয়ে আলোচনা করেন। তা আমি অবশ্য মাঝে মধ্যে ছিটেপুটে এই বিষয়টা নিয়ে আলোচনা আগেও করেছি, তবে এবার চিন্তা করলাম যে এই বিষয়টা নিয়ে একটু বৌদ্ধ ধর্ম দর্শন কি বলে, সেইভাবে সে আলোকে আমি আলোচনা করব। তা আজকে আমাদের 3টা থেকে 4টা বিদেশ ভাবনা এবং 4টা থেকে আমার ধর্মদর্শনটা শুরু হবে। সবাই উপস্থিত থাকবেন। যদি সম্ভব হয় আপনাদের তরুণ যে ছেলে মেয়ে আছে ওদেরকে একটু সাথে করে নিয়ে আসবেন, কারণ ওরাই অনেক সময় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে, মানসিকভাবে বা হেজিটেশনে পড়ে, তারাই এখন আত্মহত্যার দিকে বেশি ঝুঁকি হচ্ছে। তো তাদেরকে ধর্ম জ্ঞানটা দেওয়াটা একান্ত দায়িত্ব এবং কর্তব্য বলে আমাদের মা বাবাদের উচিত। আমরা তো শুধু বললে হবে না, তাদেরকে সেরকম ক্ষেত্রে নিয়ে আসতে তো হবে। তো সুতরাং একটা লাইভে দেখা আর এখানে দেখা, বসে শোনার মধ্যে অনেক পার্থক্য আছে। লাইভে হলে আপনাদের কাউকে আসতে হতো না, ওখানে থাকতেন। এখন তো মানে অনলাইন আছে, তো শিলা শাখা নিলে তো হয়ে যেত। কিন্তু সামনাসামনি বসা আর লাইনে বিভিন্ন কাজ থেকে উঠতে হয়, এই হয় সেই, কিন্তু এখানে একাগ্রতাটা বেড়ে যায়। তো তাদেরকে একটু সন্তানদেরকে যদি নিয়ে আসেন, আমার মনে হয় সেটা ভালো হবে। সবাইকে আহ্বান জানিয়ে আজকে সকালবেলার আমার ধর্মদেশনা সংক্ষিপ্ত ধর্ম এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক।